আমেরিকার সাথে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত হচ্ছে ভেনিজুয়েলা। হাজার হাজার নতুন সেনা ভর্তি করে কি তবে জমিতেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এই লড়াইয়ে কে কার উপরে ভারী পড়বে? এদিকে সিরিয়ার দখল করা জমি নিয়ে নেতানিয়াহুর বড় ঘোষণা। গোলান মালভূমিতে কি আবার আগুন জ্বলবে? আবার কি শুরু হবে ব্যাপক অশান্তি? মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আহমেদ আল শারার বড় ঘোষণা। সিরিয়ার উমায়াদ মসজিদে কাবা শরীফের কিসুয়া তুলে দিয়ে জোলানি কোন ইঙ্গিত দিলেন? গাজা নিয়ে নিউ ইয়র্কে কাতারের টপ সিক্রেট বৈঠক। আমেরিকার উপস্থিতিতে ইসরায়েলের সাথে এক টেবিলে কাতার। গাজার শান্তি চুক্তি কি ভেঙে যাচ্ছে নাকি বাঁচানোর চেষ্টা চলছে? দর্শক, এই ছিল কয়েকটি হেডলাইন, অনেকগুলো প্রশ্ন সহ। তবে উত্তরগুলো পাবেন খবরে বিস্তারিতভাবে। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি অনুপ বিশ্বাস। দর্শক, প্রথম বড় খবর, ভেনিজুয়েলা এখন আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। তারা একটি বড় পদক্ষেপ নিয়ে হাজার হাজার নতুন সেনা নিয়োগ করেছে। ক্যারিবিয়ান সাগরে আমেরিকার ক্রমবর্ধমান চাপ এবং তাদের সামরিক তৎপরতার মধ্যেই ভেনিজুয়েলার ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেস ৫,৬০০ জন নতুন সৈন্যকে শপথ বাক্য পাঠ করিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। ভেনিজুয়েলা সরকার এই পদক্ষেপকে ক্রমবর্ধমান সাম্রাজ্যবাদী হুমকির জবাব বলে অভিহিত করেছে। নূতন নিয়োগপ্রাপ্ত সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সামনে দেশের প্রতি অনুগত থাকার শপথ নিয়েছেন। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী হল দেশের আমানত এবং ভবিষ্যতের মেরুদণ্ড। ভেনিজুয়েলার সেনাবাহিনী জানাচ্ছে যে আমেরিকার চাপ যত বাড়ছে, তরুণদের সেনাবাহিনীতে যোগদানের উৎসাহও তত দ্রুত বাড়ছে। সেনাবাহিনী বলেছে, সাম্রাজ্যবাদ আমাদের সীমান্তে ভয় দেখাতে এসেছে, আর আমাদের দেশের তরুণেরা হাজার হাজার সংখ্যায় সেনাবাহিনীতে যোগ দিতে এগিয়ে আসছে। এই মনোভাবই দেখিয়ে দিচ্ছে যে ভেনিজুয়েলার প্রত্যেক নাগরিক আমেরিকার মোকাবিলা করতে প্রস্তুত। সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে ভেনিজুয়েলার কাছে 2 লক্ষ সেনা, 2 লক্ষ পুলিশ কর্মী এবং লক্ষ লক্ষ রিজার্ভ মিলিশিয়া রয়েছে। অন্যদিকে আমেরিকা সেপ্টেম্বর মাস থেকে এখনো পর্যন্ত ল্যাটিন আমেরিকায় 22টি সামরিক হামলা চালিয়েছে। এই ল্যাটিন আমেরিকার মধ্যেই ভেনিজুয়েলা দেশটি অবস্থিত। এই 22টি হামলায় মোট 87 জন মারা গেছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ভেনিজুয়েলার ড্রাগ নেটওয়ার্ককে এখন থেকে জমিনি হামলারও মোকাবিলা করতে হবে। অর্থাৎ আমেরিকার সেনারা এবার ভেনিজুয়েলার মাটিতে নামবে। এর মানে হলো আমেরিকা হামলার প্রস্তুতি নিচ্ছে, আর ভেনিজুয়েলা সেই হামলা মোকাবিলা করার জন্য হাজার হাজার সেনা ভর্তি করছে। অর্থাৎ এটা স্পষ্ট, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। প্রশ্ন হলো, ভেনিজুয়েলায় আমেরিকাকে কি আফগানিস্তান বা ভিয়েতনামের মতো পরিণতির মুখোমুখি হতে হবে? কারণ আমেরিকা যতক্ষণ আকাশ থেকে হামলা চালায় ততক্ষণ তাদের দাপট বজায় থাকে, কিন্তু যখনই তারা মাটিতে পা রাখে তখনই বুঝতে পারে যে এই মাটি তাদের নয়। এখানকার ভৌগোলিক গঠন এবং কঠিন পরিস্থিতি সম্পর্কে তাদের শত্রুরা অনেক বেশি অবগত। এবারে দর্শক, সিরিয়া থেকে 2টি গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবরটি হলো, সিরিয়ায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ তাদের ঘাঁটি গেড়ে থাকবে। লোভী ইসরায়েল দখল করা জমি ছাড়তে একদমই রাজি নয়। তাহলে সিরিয়ার সেই হুঁশিয়ারির কি হবে, যেখানে তারা বলেছিল যে ইসরায়েলকে এই মাটি ছাড়তেই হবে? মনে রাখবেন আমার কথাটা, মধ্যপ্রাচ্যে আরও একটি বড় সংঘাতের ভিত্তি স্থাপন করা হচ্ছে। নেতানিয়াহু স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে ইসরায়েল সিরিয়ার সেই জমি ছাড়বে না যা তারা গত বছর থেকে দখল করে রেখেছে, বিশেষ করে জাবাল আল শাহেক এবং গোলান হাইটসের কাছের বাফার জোনের গুরুত্বপূর্ণ জমি। নেতানিয়াহু এই বয়ানটি ইসরায়েলি রাষ্ট্রদূত এবং বিদেশ মন্ত্রকের কর্মকর্তাদের এক বৈঠকে দিয়েছেন। নেতানিয়াহু সরাসরি বলেছেন, আমরা এই সম্পদগুলো ছাড়তে যাচ্ছি না। অর্থাৎ 2024 সালের 8ই ডিসেম্বর বাশার আল আসাদের সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার যে জমি দখল করেছিল তা এখন এই ভূমি মাফিয়ার দখলেই থাকবে। এই ঘোষণা হয়ে গেছে। অন্যদিকে সিরিয়ার সরকারের অবস্থান সম্পূর্ণ বিপরীত। সিরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না ইসরায়েল তাদের জমি ছেড়ে দিচ্ছে ততক্ষণ
কোনো রকম চুক্তির কথাই হবে না। কিন্তু আহমেদ আল শারা, যিনি জোলানি নামেও পরিচিত, এটা পরিষ্কার করতে পারেনি যে তিনি ইসরায়েলের কাছ থেকে নিজেদের জমি মুক্ত করার সাহস আদৌ দেখাতে পারবেন কিনা। তিনি শুধু বলেছেন, আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো করব না। এর উত্তরে ইসরায়েল বলবে, করো না, আমরা তো জমি দখল করছি। এদিকে ইসরায়েল দেখাতে চাইছে যে তারা দক্ষিণ সিরিয়াকে অসামরিকরণ করার জন্য একটা চুক্তি করতে আগ্রহী। অর্থাৎ দক্ষিণ সিরিয়ার যে এলাকাগুলো ইসরায়েল অধিকৃত সীমান্তের সাথে লাগানো, সেখানে যেন কারো কাছে একটা বন্দুকও না থাকে। কিন্তু সিরিয়ার বক্তব্য, আগে জমি ছাড়ো, তারপর কোনো চুক্তির কথা হবে। অর্থাৎ একদিকে দখলদারি, অন্যদিকে জেদ। যুদ্ধে বিধ্বস্ত এই অঞ্চলটি এখন একটি নতুন স্ফুলিঙ্গের সামনে দাঁড়িয়ে, আর এই স্ফুলিঙ্গ যদি একবার জ্বলে ওঠে তবে যুদ্ধ নিশ্চিত। দর্শক, সিরিয়া থেকে দ্বিতীয় খবর। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট মসজিদের মিম্বরে দাঁড়িয়ে হাতে কাবা শরীফের কাপড় নিয়ে এক বড় ঘোষণা করেছেন। এই ঘোষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাশার আল আসাদের সরকার পতনের 1 বছর পূর্ণ হয়েছে। দর্শক, আসাদ সরকারের পতনের 1 বছর পূর্ণ হওয়ায় দামাস্কের নতুন সরকার ঘোষণা করেছে যে নতুন সিরিয়া জেগে উঠছে, আড়ামোড়া ভাঙছে, সে আবার উঠে দাঁড়াচ্ছে। আজ দামাস্কের বাতাস আরও একবার এক বড় ঘোষণার সাক্ষী হলো। খবরটা মন দিয়ে শুনুন। আহমেদ আল শারা দামাস্কের ঐতিহাসিক মসজিদে ফজরের নামাজের পর সেনার পোশাকে মিম্বরে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছেন, এখন আমাদের কেউ আটকাতে পারবে না। সিরিয়া আবার উঠে দাঁড়াবে এবং এতটাই শক্তিশালী হবে যতটা তার অতীত এবং বর্তমানের অধিকার। আসাদ সরকারের পতনের পর প্রথম বার্ষিকীতে আল শারা খোলা বার্তা দিয়েছেন যে দেশ এখন এক নতুন যুগে প্রবেশ করেছে, আর এই যুগ হলো নির্মাণ, ন্যায় বিচার এবং দুর্বলদের সাহায্য করার যুগ। আল শারা বলেন, শাম অর্থাৎ সিরিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আমরা সিরিয়াকে আবার গড়ে তুলব এবং কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। সিরিয়ার সানা নিউজ এজেন্সি অনুযায়ী আল শারা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পাঠানো কাবা শরীফের কাপড়ের একটি বড় অংশ মসজিদের ভিতরে স্থাপন করেছেন। এই প্রতীকী বার্তার মাধ্যমে সিরিয়ার নতুন সরকার আরব বিশ্বের সঙ্গে নিজেদের নতুন সম্পর্ক স্থাপন করতে চাইছে। এবারে আমেরিকা থেকে একটি খবর। দর্শক, নিউ ইয়র্কে 3টি দেশের মধ্যে এমন একটি বৈঠক হয়েছে যাকে টপ সিক্রেট বলা হচ্ছিল, কিন্তু পরের দিনই খবরটি সমস্ত বড় সংবাদপত্রে ফাঁস হয়ে যায়। তাহলে রহস্যটা কি ছিল এবং বৈঠকে কি হলো? আসুন জেনে নিই, কারণ যা সবার সামনে চলে এসেছে তার গোপন নেই, টপ সিক্রেট নেই। আমেরিকান চ্যানেল এক্সিওস অনুসারে আমেরিকা, ইসরায়েল এবং কাতারের মধ্যে এই ত্রিপাক্ষিক বৈঠকটি আসলে গাজার শান্তি চুক্তি বাস্তবায়নের উপরে ভিত্তি করে হয়েছিল। অর্থাৎ কাগজে কলমে যে চুক্তি হয়েছে তাকে বাস্তবে কিভাবে সম্পূর্ণটা প্রয়োগ করা হবে তা নিয়েই আলোচনা হয়েছে। বৈঠকে কারা কারা ছিলেন জেনে নিন। 7ই ডিসেম্বর অনুষ্ঠিত এই তথাকথিত গোপন বৈঠকের আয়োজক ছিলেন হোয়াইট হাউসের দূত স্টিভ বিগেন। এতে ইসরায়েলের পক্ষ থেকে এসেছিলেন মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, যিনি 2 মাস আগে কাতারে যে হামলা হয়েছিল সেই হামলায় গোয়েন্দা তথ্য দিয়েছিলেন। কাতারের পক্ষ থেকে একজন সিনিয়র কিন্তু পরিচয় গোপন রাখা কর্মকর্তা উপস্থিত ছিলেন। অর্থাৎ কাতার অত্যন্ত গোপনীয়তার সাথে এই বৈঠকে অংশ নিয়েছিল। হোয়াইট হাউস এই বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, মানে খবর ফাঁস হলেও তাতে এখনো শিলমোহর পড়েনি। এর থেকে এটাই স্পষ্ট যে উদ্দেশ্যে এই বৈঠক ডাকা হয়েছিল তা সফল হয়নি, না হলে এতক্ষণে সাফল্যের ঘোষণা হয়ে যেত। মনে করে দেখুন, গতকাল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কাতারের সুর বেশ কঠোর হয়েছে। এখন প্রশ্ন হলো, এই বৈঠকটি এত বড় ইস্যু কেন হচ্ছে? আসলে এই আমেরিকা এবং কাতারই মিশরের সাথে মিলে গাজায় যুদ্ধবিরতির চুক্তি করিয়েছিল। এখন আপনারা জানতে চাইবেন বৈঠকের আসল এজেন্ডা কি ছিল। এজেন্ডা ছিল গাজায় যুদ্ধবিরতির চুক্তিটা কতটা টেকসই, কে কোন শর্ত ভাঙছে এবং ভবিষ্যতে বাস্তব ক্ষেত্রে এই চুক্তিকে কিভাবে বাঁচানো যায়। কারণ ইসরায়েল এবং হামাস উভয়ই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনছে।
দর্শক, এই বৈঠক সম্পর্কে আপনারা অন্য সূত্র থেকে যাই তথ্য পেয়ে থাকুন না কেন, তাকে হয়